আসসালামু আলাইকুম সবাইকে। সপ্তাহের সকল প্রকার খেলার মাঠের আপডেটগুলো নিয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক স্কোরবোর্ড অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আপনাদের। শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের প্রধান কয়েকটি শিরোনাম। ওয়েস্ট ইন্ডিজকে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ, তাও আবার তাদেরই মাঠে। বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেলেন হামজা চৌধুরী। মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফিফা আন্তঃমহাদেশীয় কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। ব্যালন ডি'অরের দুঃখ গুছিয়ে ফিফা দ্য বেস্ট জিতে নিয়েছে ভিনিসিয়াস জুনিয়র। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান। হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের রবিচন্দ্রন আশ্বিন এবং নিউজিল্যান্ডের টিম সাউদি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বলছি বিস্তারিত। ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাটিতে টি-20 সিরিজে ৩-০ ব্যবধানে তাদেরকেই হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ ক্রিকেট দল। বিজয় দিবসের দিন প্রথম টি-20 ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ২০ ওভারে সংগ্রহ করে ১৪৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর ছিল সৌম্য সরকারের ৪৩ রান এবং আকিল হোসেন নেন ১৩ রান দিয়ে ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৯.৫ ওভারে অল আউট হয়ে যায় ১৪০ রানে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রবম্যান পাওয়েল সর্বোচ্চ ৬০ রান করেন। এছাড়াও মাহেদী হাসান বাংলাদেশ দলের পক্ষে ৪ উইকেট সংগ্রহ করেন মাত্র ১৩ রান দিয়ে। বাংলাদেশ ৭ রানে জয়ী হয়। ম্যান অব দ্য ম্যাচ হন মেহেদী হাসান। দ্বিতীয় ম্যাচে আবারও আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। এদিন ২০ ওভারে সংগ্রহ করে মোটে ১২৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর ছিল ফিনিশার শামীম হোসেনের ৩৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৮.৩ ওভারে সংগ্রহ করতে সমর্থ হয় ১০২ রান। তাদের পক্ষে সর্বোচ্চ স্কোর ছিল রস্টন চেইজের ৩২ রান এবং বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ নেন সর্বোচ্চ ৩ উইকেট। এদিন বাংলাদেশ ২৭ রানে জয়ী হয় এবং ম্যাচ সেরা হন শামীম হোসেন। শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ। আবারও আগে ব্যাটিং করে ২০ ওভারে সংগ্রহ করে ঝড়ো ১৮৯ রান। জাকের আলী করেন ৭২ রান। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন শেফার্ড ৩০ রান দিয়ে ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে এই দিন ওয়েস্ট ইন্ডিজ আরও আগে অল আউট হয়ে যায়। মাত্র ১৬.৪ ওভারে তারা সংগ্রহ করে ১০৯ রান। তাদের পক্ষে সর্বোচ্চ স্কোর ছিল শেফার্ডের ৩৩ রান। এছাড়া রিশাদ হোসেন এদিন নেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট। ৩ উইকেট নিয়ে নেন ২১ রান খরচায়। বাংলাদেশ এদিন ৮০ রানে জয়ী হয়। ম্যাচ সেরা হন জাকের আলী এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট ছিলেন মাহেদী হাসান। দর্শক, এই সপ্তাহে বাংলাদেশ স্পোর্টস প্রেমীদের জন্য আরও একটি সুসংবাদ। অবশেষে ফিফা থেকে বাংলাদেশের ফুটবলের জন্য এলো দারুণ এক সুসংবাদ। লাল সবুজ জার্সিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার ছাড়পত্র মিলেছে হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারের বাংলাদেশ জাতীয় দলে খেলতে আর কোনো বাধা নেই। হামজার ফিফার ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন। এছাড়া একটি ভিডিও বার্তা দিয়েছেন হামজাও। বাফুফের পেজে প্রকাশিত ভিডিও বার্তায় হামজা বলেছেন, আমি বাংলাদেশের পক্ষে খেলতে যাচ্ছি, আশা করি দ্রুতই দেখা হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে হামজার সঙ্গে যোগাযোগ চলছিল অনেক দিন ধরেই। এতদিন বিভিন্ন প্রক্রিয়া শেষে তিনি বাংলাদেশের হয়ে খেলার খুব কাছে ছিলেন। বাফুফের আবেদনটা অবশ্য ঝুলেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। এর আগে গত জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদন করেন হামজা। আগস্টে সেই পাসপোর্ট হাতে পান। এর পরপরই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন FA ছাড়পত্র মেলে তার। বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে খেলার ঘটনা নতুন নয়। জামাল ভুঁইয়াকে দিয়ে শুরুটা হয় ২০১৩ সালে। এরপর ২০১৯ সালে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পান ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী। জামাল দেশের হয়ে এখন পর্যন্ত ৮৪টি ম্যাচ খেলেছেন, অধিনায়কত্বও করেছেন। তারেক কাজীও দলের অপরিহার্য সদস্য। তবে হামজাকে নিয়ে বাড়তি আগ্রহ বা আলোচনার কারণ, ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলেছেন এমন কেউ আগে বাংলাদেশের হয়ে খেলেনি। ২৬ বছর বয়সী হামজা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে খেলছেন। ক্লাবের অধিনায়কত্ব করছেন এবং জিতেছেন FA কাপও। এছাড়া ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লিগ ও এর পরের ধাপ উয়েফা কনফারেন্স লিগেও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে এর আগে শুধু তারেক কাজী ইউরোপীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতায় খেলেছেন।
হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তার মা বাংলাদেশি। মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন, সিলেটে ঘুরেও গেছেন। প্রিয় দর্শক, হামজা চৌধুরীর ঘটনা বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ, কিন্তু বিশ্ব ফুটবলে আরও কিছু চমকপ্রদ ঘটনা এই সপ্তাহে ঘটেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ফিফা দ্য বেস্টের পুরস্কার জিতলেন ভিনিসিয়াস জুনিয়র। ব্যালন ডিওরের পুরস্কারটি তিনি হারিয়েছিলেন স্পেনের রদ্রির কাছে। তবে এইবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাকে বঞ্চিত করেননি। 2023-24 মৌসুমে রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতাতে মৌসুমটিতে তিনি 39 ম্যাচ খেলে 24 গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন 11টি গোল। 1991 সালের ফিফার এই বর্ষসেরা পুরস্কার দেওয়ার রীতি চালু হওয়ার পর নানা ফরম্যাটে রোমারিও, রোনালদো নাজারিও 3 বার, রিভালদো, রোনালদিনিও 2 বার ও কাকার পর শ্রেষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি পেলেন তিনি। তবে 2007 সালে কাকার পর এই পুরস্কার পাওয়া প্রথম ব্রাজিলিয়ানই তিনি। প্রিয় দর্শক, আরও জানিয়ে দিচ্ছি ফিফা দ্য বেস্টের কে কোন পুরস্কার পেলেন। বর্ষসেরা পুরুষ হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, বর্ষসেরা নারী হয়েছেন আইটানা বনমাতি, বর্ষসেরা পুরুষ কোচ হয়েছেন কার্লো আনচেলেত্তি, বর্ষসেরা নারী কোচ এমা হেইস, বর্ষসেরা পুরুষ গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, বর্ষসেরা নারী গোলকিপার আলিসা নাইহার, পুস্কাস অ্যাওয়ার্ড জিতেছেন আলেহান্দ্রো গার্নাচো, মার্তা অ্যাওয়ার্ড জিতেছেন মার্তা, ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে থিয়াগো মাইয়া এবং ফিফা ফ্যান অ্যাওয়ার্ড জিতেছে গিলেরমে গনাদ্রা মৌরা। দর্শক, ফুটবলের আরও খবর জানাচ্ছি। এই সপ্তাহে মেক্সিকোর ক্লাব পাচুকাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে ফিফা আন্তঃমহাদেশীয় কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। সেই লুসাইল স্টেডিয়ামে রাতটাও আর 18 ডিসেম্বর 2022 সালের এমনই এক রাতে বিশ্বকাপ ফাইনালে ট্রাইবেকারে আর্জেন্টিনার কাছে হেরেছিল ফ্রান্স। কান্নায় মাঠ ছেড়ে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ঠিক 2 বছর পর একই দিনে একই মাঠে এমবাপ্পের মুখে চ্যাম্পিয়নের হাসি। 2 বছর আগের ফাইনালে এমবাপ্পে হ্যাট্রিক করেও জিততে পারেননি, আজ জিতলেন 1 গোল করে। রিয়ালের অপর 2টি গোল ছিল রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়রের। আগামী বছর বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ফিফা, সে কারণে এত বছর ধরে হয়ে আসা ক্লাব বিশ্বকাপের আদলে এবছর আয়োজন করা হয়েছিল আন্তঃমহাদেশীয় কাপ। ফিফার 6 কনফেডারেশনের চ্যাম্পিয়ন নিয়ে আয়োজিত এই নকআউট ফুটবল টুর্নামেন্টে আজ ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ছিল কনক্যাকাফ চ্যাম্পিয়ন পাচুকা। এই ম্যাচে এমবাপ্পের খেলা নিয়ে সংশয় ছিল। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন এই ফরাসি তারকা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল অন্তত 10 দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে এমবাপ্পে দলের সঙ্গে কাতারে তো গেছেনই, আজ শুরুর একাদশে মাঠেও নেমেছেন। 61 মিনিটে পর্যন্ত মাঠে থাকা এমবাপ্পে 37তম মিনিটে রিয়ালকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন। রিয়ালের বাকি 2টি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। 53 মিনিটে ব্যবধান 2-0 করেন রদ্রিগো, আর 84তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন আগের রাতেই ফিফা দ্য বেস্ট জেতা ভিনিসিয়াস জুনিয়র। দর্শক, ফুটবল তো অনেক হলো, এবার আসা যাক আন্তর্জাতিক ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যকার ওডিআই সিরিজ প্রথম 2 ম্যাচে জিতে নিজেদের করে নিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে 50 ওভারে দক্ষিণ আফ্রিকা 9 উইকেটের বিনিময়ে সংগ্রহ করে 239 রান। হেনরিক ক্লাসেন করেন সর্বোচ্চ 83 রান। এছাড়া সালমান সর্বোচ্চ 4 উইকেট নেন। পাকিস্তানের জবাবে ব্যাট করতে নেমে 49.3 ওভারে 242 রান করে 3 উইকেটের জয় ছিনিয়ে নেয়। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ স্কোর ছিল আইয়ুবের 109 রান। এছাড়াও সালমান 82 রানে থাকেন অপরাজিত। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন ব্যাটসম্যান 2 উইকেট। পাকিস্তান 3 উইকেটে জয়ী হওয়ার দিনে ম্যান অব দ্য ম্যাচ হন আগা সালমান। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান আগে ব্যাটিং করতে নামে। এদিন পাকিস্তান 10 উইকেট হারিয়ে সংগ্রহ করে 330 রান। রিজওয়ান দলের পক্ষে সর্বোচ্চ 80 রান করেন। এছাড়াও বাবর অনেক দিন পরে এই দিন 50+ স্কোর ছাড়িয়েছেন, করেছেন 73 রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে 4 উইকেট সংগ্রহ করেন মেফাকা। এছাড়া দক্ষিণ আফ্রিকা পরে ব্যাটিং করতে নেমে জবাবে 248 রান করে অল আউট হয়ে যায়। ফলাফল হিসেবে পাকিস্তান 81 রানে জয়ী হয়। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ রান ছিল ক্লাসেনের 97 রান। এছাড়াও শাহিন শাহ আফ্রিদি নেন 4 উইকেট এবং পাকিস্তান এর মাধ্যমে 2-0 ব্যবধানে সিরিজ অলরেডি নিজেদের করে নিয়েছে। প্রিয় দর্শক, এদিকে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার গাবা টেস্ট বৃষ্টি বিঘ্নিত হওয়ার কারণে ড্র হয়ে গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সমীকরণ হয়ে উঠেছে আরও জটিল।
আপনাদেরকে জানিয়ে দিচ্ছি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে কার কী লাগে। দক্ষিণ আফ্রিকার জন্য কাজটা এখন তুলনামূলক সহজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য ফেভারিট অস্ট্রেলিয়াও, তবে নিউজিল্যান্ডের সিরিজের আগে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠা যে ভারতের জন্য সময়ের ব্যাপার মনে হচ্ছিল, এখন তাদের জন্যই ফাইনালে ওঠার সমীকরণ বেশ কঠিন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে ভারতের টেস্ট সিরিজ হারের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই বেশ জমে উঠেছে। এই মুহূর্তে ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে আছে শ্রীলঙ্কাও, যদিও তাদের জন্য কাজটা এখন অনেকটাই অসম্ভব। সেই হিসেবে 2025 সালের 11 জুন লর্ডসে শুরু হতে যাওয়া ফাইনাল লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারতকেই রাখা যায়। 9 দলের এই প্রতিযোগিতায় এখন শীর্ষে প্রোটিয়ারা, বর্তমানে তাদের শতকরা পয়েন্ট 63.33%। 2 নম্বরে থাকে অস্ট্রেলিয়ার শতকরা পয়েন্ট 58.89%। সর্বশেষ টেস্টে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করা ভারত 3 নম্বরে আছে 55.88% পয়েন্ট অর্জন করে। ফাইনালে উঠতে এই 3 দলের কী করতে হবে সেটা দেখে নেওয়া যাক। দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের একটিতে জিতলেই ফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকায়। ভারতের বিপক্ষে 5 ম্যাচ সিরিজে প্রথম 3 ম্যাচ শেষে দুটি দল 1-1 ব্যবধানে সমতায়। সিরিজের বাকি দুটি টেস্ট জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার। আর সিরিজটি 2-2 ব্যবধানে ড্র হলে নতুন বছরে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে অন্তত একটি ম্যাচ জিততে হবে অস্ট্রেলিয়ার। ভারতকে ফাইনালে যেতে ভারতের বর্ডার গাভাস্কার ট্রফি জিততে হবে 3-1 ব্যবধানে, মানে আগামী যে দুটি টেস্ট আছে দুটিই তাদেরকে জিততে হবে। সিরিজ যদি 2-2 ব্যবধানে ড্র হয় সেক্ষেত্রে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সফরে 2 ম্যাচ টেস্ট সিরিজ হারের প্রত্যাশা করতে হবে। শ্রীলঙ্কার জন্য সমীকরণ মেলানো অনেকটাই অসম্ভব। অস্ট্রেলিয়াকে আগামী বছরে 2-0 ব্যবধানে হারানো ছাড়া অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। সেপ্টেম্বরের শুরুতে 4-এ উঠে আসা বাংলাদেশ এখন আছে 8 নম্বরে। ফাইনালে ওঠার কোনো সম্ভাবনাই নেই দলটি। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তানেরও ফাইনালে ওঠার কোনো সম্ভাবনা নেই। তবে বলে রাখা ভালো, স্লো ওভার রেটের জন্য কোনো দলের পয়েন্ট কাটা গেলে সমীকরণ আবার ওলটপালট হয়ে যেতে পারে। দর্শক, এই ছিল সাপ্তাহিক স্কোরবোর্ডের আজকের আয়োজন। আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। ক্যারিয়ারের প্রথম 3 টেস্টেই সেঞ্চুরি পাওয়া একমাত্র ব্যাটসম্যানকে জানিয়ে দিন আমাদেরকে কমেন্ট বক্সে। আমি অপশন দিয়ে দিচ্ছি 4টি: গ্রেগ ব্লিওয়েট, জিমি নিশাম, মোহাম্মদ আজহার উদ্দিন নাকি সৌরভ গাঙ্গুলি। আজকের মতো বিদায় নিচ্ছি। খেলার গল্প শেষ নয়, আরও অনেক রয়ে গেল। আগামী সপ্তাহে ফিরবো আবার নতুন রঙে, নতুন স্বপ্নে। আল্লাহ হাফেজ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।